নিউজিল্যান্ডে ইতিহাস গড়ে বাংলাদেশের প্রথম জয়। কোনো ছাত্র যেন জঙ্গিবাদ সন্ত্রাসে জড়িয়ে না পড়ে, প্রধানমন্ত্রী। পঞ্চম ধাপের ইউপি নির্বাচন, মানিকগঞ্জে নারী এজেন্ট, চট্টগ্রামের সমর্থক নিহত। ক্ষমতার অপব্যবহার আর অনিয়ম, ৭২% কারখানা আবাসিক এলাকায়। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির বিচার শুরু। এটিএন নিউজ দেখছেন। বিকেল ৩টা নিউজ আওয়ারের সঙ্গে রয়েছি আমি জান্নাতুল ফেরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন বন্দর স্টিলের সৌজন্যের সংবাদ শিরোনামগুলো। অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার এই বিস্তারিত, আর শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট প্রসঙ্গ। সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ৩ ফরম্যাট মিলে ব্ল্যাক ক্যাপসদের মাটিতে কখনোই জয় না পাওয়া টাইগাররা এবারে ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ম্যাচ সেরা হয়েছেন এবাদত হোসেন। There it is. Finds the gap. And Bangladesh have finally conquered the World Test champions. ৫ জানুয়ারি ২০২২ বাংলাদেশ ক্রিকেট ক্যালেন্ডারে যুক্ত হলো নতুন আরেকটি অর্জন। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক টেস্ট চ্যাম্পিয়নদের বিপক্ষে যে জয় পাওয়া সম্ভব তা দেখিয়েছেন মুমিনুল্লাহ, তাও আবার ৮ উইকেটের বিশাল ব্যবধানে। চতুর্থ দিনে জয়ের মঞ্চ প্রস্তুত করে রেখেছিল টাইগাররা। পঞ্চম দিনেও অব্যাহত ছিল সেই ধারা, যা শুরু অভিজ্ঞ রস টেইলরকে সাজঘরে ফিরিয়ে। ব্যক্তিগত ৪০ রানে এই ব্যাটারকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিজের ঝুলিতে ভরেন এবাদত হোসেন। এরপর আর দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। শুধুমাত্র রাচিন রবীন্দ্র ছাড়া আর কেউই ছুঁতে পারেনি ২ অঙ্কের ঘর। নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৬৯ রানে। ক্যারিয়ার সেরা বোলিং করা এবাদত ৪৬ রান খরচায় নেন ৬ উইকেট, সেই সাথে ৩টি তাসকিনের আর ১টি মিরাজের। জয়ের জন্য টার্গেট ছিল ৪০। দলীয় ৩ রানে সাদমান ফেরেন সাজঘরে, আর নাজমুল শান্ত বিদায় নিলেন জয়ের থেকে ৬ রান দূরে থাকতে। অধিনায়ক মুমিনুলের হান্নামানা ১৩ রানে ২ উইকেট হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা। এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩২৮ রানে। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ৪৫৮ রানে। টেস্ট স্ট্যাটাস পর ২২ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়। ক্রিকেটের খারাপ সময় পেরিয়ে নতুন দিনের সূচনা শুরু হয়তো এদিনে। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আগের রাতে ঘুমাতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। অন্যদিকে হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন কিউই অধিনায়ক টম লাথাম। এবাদত যখন 4টা উইকেট আপনার খুব আর্লি ব্রেক থ্রু দিল, তখন আমাদের কাছে মনে হলো যে আমরা হয়তো এই টেস্ট ম্যাচটা জেতার দিকে যাচ্ছি। ড্রয়ের পথে গড়ানো মাউন্ট মঙ্গানুই টেস্টে চতুর্থ দিন পায় নতুন দিক। এবাদতের বোলিং ভেলকিতে জয়ের পাল্লায় এগিয়ে থেকে দিন শেষ করে বাংলাদেশ। শেষ দিন কি করবেন এটা ভেবেই ঘুম হারাম টাইগার অধিনায়কের। আমাদের লাস্ট 4 দিন যে প্রসেসে ছিলাম, রেজাল্টটা পরে হবে, হয়তো দিন শেষ হবে, কিন্তু আমরা আমাদের প্রসেস অনুযায়ী যে আমাদের যে ভালো জায়গায় বল করা হয়, ফিল্ড সেটিং অনুযায়ী বল করে আন্ডার প্রেশারটা বিল্ড আপ করে, তখন হয়তো উইকেটটা পড়বে। যদিও শুরু থেকে জয়ের কথা ভাবেননি অধিনায়ককে নিজেই, তবে ব্যাটারদের অদম্য ব্যাটিং পাশাপাশি বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স, তাই এই জয়ে দলের সবাইকে সমান কৃতিত্ব দিলেন অধিনায়ক। 1-2 বছর ধরে কিন্তু কন্টিনিউ টেস্ট ম্যাচ খেলছে, তো এটার ফল আজকে দিয়েছে সে। আর তাসকিন ছিল আউটস্ট্যান্ডিং। তাসকিন আপনার যেখানে উইকেট ফার্স্ট ইনিংস উইকেট পায়নি, কিন্তু সে রান কন্টেন করেছে। তারপরে শরীফুল ইয়াংস্টার মাত্র 2টা ম্যাচ খেলেছে, সে যে টিমের ভিতর এত বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এদিকে ঘরের মাঠে জয়ের আধিপত্যে হঠাৎ ছন্দপতন নিউজিল্যান্ডের। এমন পরাজয়ের জন্য ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করলেন কিউই অধিনায়ক
টম লাথাম। Yeah, it was obviously a disappointing performance, I think, from হ্যাঁ, আমরা পারিনি। একটা বড় পার্টনারশিপ দরকার ছিল, সেটা হয়নি। ওরা ভালো খেলেছে, তবে পরবর্তী ম্যাচে স্লো উইকেট হবে, যা আমাদের জন্য সহায়ক। ওই ম্যাচে ঘুরে দাঁড়াবো। এছাড়া এবছর আমাদের প্ল্যান পরিষ্কার, আমরা সিরিজ ধরে ধরে খেলবো। we managed to build partnerships throughout that first innings. এই জয় দেশের টেস্ট ক্রিকেটের উন্নয়নে নতুন দিক হিসেবে ধরা দিবে প্রত্যাশা টাইগার দলপতির। আপনাদের এক্সপেকটেশন হয়তো বেড়ে যেতে পারে পরের টেস্ট ম্যাচে জিতবো। কাজল রায়, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। মাউন্ট মঙ্গানুই নিউজিল্যান্ডের এই মাঠে যত রেকর্ড বাংলাদেশের। এর আগে সেখানে সিরিজ খেলতে গিয়ে শুরু থেকেই নানা ঝুট ঝামেলা, করোনার বিধি মানতে অতিরিক্ত সময় ধরে কোয়ারেন্টিন, সিরিজ খেলতে চান না ক্রিকেটাররা, মাঝে এমন গুজবও চাউর হয়েছিল। তবে 20-21-এর 20 কাটিয়ে নতুন বছরে দেশের ক্রিকেট পেল এক ঐতিহাসিক জয়। Simple one, Katie Martin. It will be to get through to lunch and then start again after. টেস্টের প্রথম 4 দিনেই ব্যাটসম্যানদের দৃঢ়তায় বেশ কিছু রেকর্ড গড়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে 176.2 ওভার ব্যাট করেছে বাংলাদেশ, যা নিজেদের টেস্ট ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ওভার ব্যাট করার রেকর্ড। টেস্টের এক ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ 196 ওভার ব্যাট করেছে 2013 সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ইনিংসে 130 রানের লিড নিয়েছিল বাংলাদেশ। এটিও 2019 সালের পর নিউজিল্যান্ডের মাটিতে কোনো সফরকারী দলের প্রথম ইনিংসে সর্বোচ্চ লিড। 2021 সালে জিম্বাবুয়ে সফরে প্রথম ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ 192 রানের লিড নিয়েছিল বাংলাদেশ। Innings of dedication and commitment and the little opener. বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে প্রথম 8 জন ব্যাটসম্যানই 50-এর বেশি বল মোকাবেলা করার এটি প্রথম ঘটনা। এর ফলে প্রথম ইনিংসে 458 রান সংগ্রহ করে মুমিনুলের বাংলাদেশ। টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন, সবশেষ টি-20 বিশ্বকাপে ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। টিম সাউদি, কেল জেমিসন, নীল ওয়াগনারদের সেরা বোলিংয়ে শাসন করছে বিশ্ব ক্রিকেট। তবুও বাংলাদেশকে অল আউট করতে 890 বল লেগেছে নিউজিল্যান্ডের। 2000 সালের পর প্রতিপক্ষের 10 উইকেট নিতে কোন দলের পেসারদের এই 890 বলই সর্বোচ্চ ডেলিভারির নয়া রেকর্ড। কাজল রায়, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। অন্যান্য খবর, কোনো ছাত্র যেন জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়ে, সে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এই আহ্বান জানান তিনি। এ সময় সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, লোভে পড়ে ছাত্রলীগের কোনো নেতা যেন রাজনীতি থেকে ছিটকে না যায়, সেদিকেও সজাগ থাকতে হবে। আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থাকা ছাত্র সংগঠন ছাত্রলীগ পার করছে 74 বছর। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনটির এই আলোচনা সভা। সেখানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার হাতে গড়া এই সংগঠনের নেতাকর্মীদের তার আদর্শেই গড়ে তুলতে হবে, কাজ করতে হবে দেশের মানুষের সেবায়। ছাত্রলীগের মূল মন্ত্রেই আছে শিক্ষা। কাজে প্রত্যেকটা ছাত্রলীগ নেতা কর্মীকে আগে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষা সেই শিক্ষা না যে কোনো মতে খালি পয়সা বানানোর শিক্ষা না, শিক্ষাটা অন্তর থেকে অনুধাবন করেই শিখতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, দুঃশাসন এই সমস্ত কিছুর বিরুদ্ধে থাকতে হবে। কখনো যেন কোনো ছাত্র বা যুব সমাজ এই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির সাথে সম্পৃক্ত না হয়। বিভিন্ন সময়ে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ ওঠে। চাঁদাবাজির দায়ে 2019-এ পদচ্যুত হন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। ছাত্রলীগ নেতাকর্মীরা যেন কোনো লোভে না পড়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তাই সতর্ক করলেন প্রধানমন্ত্রী। এই ছাত্র রাজনীতি থেকেই তো রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠে, এটাও মাথায় রাখতে হবে। কাজে নিজেদেরকে নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে গেলে সেভাবেই কাজ করতে হবে এবং তোমরা সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবা একটা আদর্শবান কর্মী হিসেবে। খেয়াল রাখবা কোনো লোভের বশবর্তী হয়ে পা পিছলে পড়ে যেও না, যেন
নিজেকে শক্ত করে সততার পথে থেকে এগিয়ে যাবে, সংগঠনকে শক্তিশালী করবে। করোনা মহামারীতে মানুষের পাশে থাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। একই সঙ্গে তাদের প্রকৃত শিক্ষা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। অল্প শিক্ষিত বা স্বশিক্ষিত বা অশিক্ষিত নেতৃত্ব একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজকে সেই ধ্বংসস্তূপ থেকে আমরা একটি দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনও প্রাণহানি বা রক্তপাত মুক্ত থাকেনি। মানিকগঞ্জের দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে এক মেম্বার প্রার্থীর নারী এজেন্ট মারা গেছেন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরি ইউনিয়নে মারা গেছেন অঙ্কুর দত্ত নামে একজন। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬,৪৫৭ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান ৩,২৭৪ জন, সংরক্ষিত সদস্য ৭,৯৫০ এবং সাধারণ সদস্য ৩৯,৩৯১ জন। এ ধাপের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও দলটির বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী মাঠে থাকায় সহিংসতার শঙ্কাও রয়েছে। এসব বিবেচনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। যদিও ৪৮ চেয়ারম্যান সহ ১৯৩ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। অনেক এলাকায় সকালের ঘন কুয়াশা আর হিমেল হাওয়া উপেক্ষা করে কেন্দ্রে ভোটারদের ভালো উপস্থিতি দেখা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল ৮টার আগেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় জমান ভোটাররা। চট্টগ্রামের বোয়ালখালীর করলডাঙ্গা ইউনিয়নের আস্তাদিয়া স্কুল কেন্দ্রে গণমাধ্যমের ৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আটক করা হয়েছে ২ জনকে। দক্ষিণ করলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাসুদেব ইউনিয়নে ভোট গ্রহণ চলাকালে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই ২ মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মানিকগঞ্জের দৌলতপুরের বাঁচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় এক মেম্বার প্রার্থীর নারী এজেন্ট নিহত হয়েছেন। এই মুহূর্তে আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হব মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি আছেন দৌলতপুরের খলসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আবুল কালাম আজাদ, এই নিহতের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য আপনি সংগ্রহ করতে পেরেছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ কবিতা আপনাকে। আমি আছি এখন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণ, এই কেন্দ্র সহ বেশিরভাগ কেন্দ্রেই ভোট গ্রহণ কিন্তু শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু একটি কেন্দ্রে, সেটা পাশের ইউনিয়ন বাঁচামারা ইউনিয়ন, এখান থেকে ১৫ কিলোমিটারও বেশি দূরে নদীর ওপার বাঁচামারা ২ নম্বর কেন্দ্রে একটি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটছে। তালা প্রতীকের এবং বল প্রতীকের মেম্বার প্রার্থী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সেখানে ধাওয়া পাল্টাটা দেওয়া হয়েছে। সেখানে তালা প্রতীকের এজেন্ট সমেলা পগন এ সময় পড়ে গিয়ে মারা গেছে। পুলিশ সহকারী পুলিশ সুপার তানিয়া জানিয়েছেন আমাকে যে তারা এই ধাওয়া পাল্টা দেওয়ার সময় তিনি ছিলেন বল প্রতীকের এজেন্ট। এই ছিল মানিকগঞ্জ থেকে নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে প্রতিনিধি আবুল কালাম আজাদ। দর্শক, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন কিভাবে নারী এজেন্ট নিহতের ঘটনাটি ঘটেছে বিষয়টি। এবার যাব কুষ্টিয়ায়। কুষ্টিয়ার হাসানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম। সেখানকার নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শরীফুল ইসলাম, কি জানাবেন সেখান থেকে? নির্বাচনের সময় অর্থাৎ ভোটের সময় প্রায় শেষ পর্যায়ে, এই মুহূর্তে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? তানিয়া, যেমনটি বলছিলেন, আমরা ভোটের প্রায় 3টা পার হয়ে গেছে আর 1 ঘন্টারও কম সময় ভোটার আছে। তারপরে দেখেন আমার পিছনে অনেক নারী ভোটার, তারা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করছেন। আর এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কুষ্টিয়ায় এবার যে উৎসবমুখর ভোটের যে উৎসব লক্ষ্য করা গেছে, সেই উৎসবটা এই ভোট কেন্দ্রে আসলে বোঝা যায় যে প্রার্থীরা যেমন খুশি যে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, বা ভোটাররাও খুশি, তাদের ইচ্ছা মতো তাদের
প্রার্থীকে ভোট দিতে পারছেন। সেক্ষেত্রে এখানে প্রার্থীরাও বলেছেন যে আসলে এই ভোট যে জনগণের যায় তারা মেনে নেবেন, ভোটের শেষ পর্যন্ত 4টার পরে যে ফলাফল হবে সে মনে তারা মেনে নেবেন। আর ভোটাররাও যেমন ভোট দিতে পেরে খুশি। তবে মজার ব্যাপার হলো গৃহস্থালির কাজ সেরে নারী ভোটাররা এখনো অনেক নারী ভোটাররা লাইনে আসছেন তারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য। কুষ্টিয়ার এই 11টা ইউনিয়নের সদর উপজেলার 11 ইউনিয়নে 116টি কেন্দ্রে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত আমরা খবর পাইনি। কিছুক্ষণ আগে এই ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং পুলিশ সুপার খায়রুল আলম। তিনিও কয়েকজন ভোটারের সাথে কথা বলেছেন, ওই ভোটাররাও তাদের সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। সব মিলিয়ে উৎসব এবং শান্তিমুখর পরিবেশে কুষ্টিয়ার যে পঞ্চম ধাপের যে ভোট, এই ভোটটা 116টি কেন্দ্রে 11টি ইউনিয়নের ভোট আর অল্প সময়ের মধ্যে শেষ হবে। অল্প সময়ের মধ্যে শেষ হওয়ার পর ফলাফলের মধ্য দিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন আর প্রার্থীরাও তাদের ভোটারদের কাছে ভোট পেয়ে নির্বাচিত হয়ে ভোটারদের কাছে কৃতজ্ঞতা থাকবেন। এই ছিল সর্বশেষ অবস্থা, তাই না? ধন্যবাদ আপনাকে শরীফুল ইসলাম। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছিলেন ভোটের প্রায় শেষ পর্যায়ে এখনো নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। ইউপি নির্বাচনের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। দেখার আমন্ত্রণ রইল। যাচ্ছে অন্য খবরে। ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে 72% শিল্প কারখানায় গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। পরিবেশ অধিদপ্তরের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শিরোনামে গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এই গবেষণার ফলাফল বুধবার ভার্চুয়ালি উপস্থাপন করা হয়। এতে দেখা যায় 17% শিল্প কারখানায় স্থানীয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র না পেলেও পরিবেশ অধিদপ্তর তাদের ছাড়পত্র দিয়েছে। টিআইবির গবেষণা প্রতিবেদনে আরও দেখা যায় পরিবেশ অধিদপ্তরের নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পেও অনিয়মের অভিযোগ রয়েছে। এই প্রকল্পের এক কর্মকর্তার 10 বার সহ 10 বছরে মোট 293 জনের বিদেশে প্রশিক্ষণের নামে ভ্রমণ বাবদ অর্থ অপচয় নিয়েও প্রশ্ন তুলেছে টিআইবি। বিভিন্ন বিধিমালা অনুযায়ী যতটুকু দক্ষ সামর্থ্য দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের হাতে অর্পণ করা হয়েছে সেগুলো প্রতিপালনে পরিবেশ অধিদপ্তর ব্যর্থতার পরিচয় দিচ্ছে একদিক থেকে। অন্য দিক থেকে যেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের একাংশ যারা এই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন পরিদূষণকারী প্রতিষ্ঠান সমূহ আছে তাদের সাথে যোগসাজশের দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং প্রতিষ্ঠানটি এক ধরনের দুর্নীতি নিমজ্জিত একটা প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করেছে। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হলো। মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে 1 ফেব্রুয়ারি। তবে পূর্বের শর্তে জামিন মঞ্জুর করেছে আদালত। পরিমণি ছাড়াও এই মামলার অপর 2 আসামি হলেন কথিত মামা আশরাফুল ইসলাম দীপু এবং তাদের সহযোগী কবির হোসেন। সকালে ঢাকার 10 নং বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালতে উপস্থিত হয়ে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভির মাধ্যমে হাজিরা দেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি। 6 মাস আগে র্যাবের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিল আদালত। এই মামলা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং আমরা আদালতকে সেটি বলেছি এবং সেই অনুযায়ী এই তাদের 3 জনের বিরুদ্ধেই চার্জ করানো হয়েছে এবং আগামী 1 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। এই মামলাটি মূলত প্রভাবশালী চক্রের ষড়যন্ত্রে মামলাটি যোগসাজশে সাজানো এবং এই সাজানো ঘটনায় পরিমণিকে সাজানো নাটকের মতো করে সম্পৃক্ত করা হয়েছে। বিরতি, এরপর ফিরে এসে আলোচনা থাকছে। ওমিক্রন নয়, করোনার ডেল্টা ধরনেই দেশে সংক্রমণ বাড়ছে। ফরিদপুরে কুমার নদের তীরে ফাটল, বড় দুর্ঘটনার আশঙ্কা। বিরতির পর ফিরে সবাইকে নিউজ আওয়ারে আরো একবার স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে ওমিক্রন নয়, ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবেই সংক্রমণ বাড়ছে।
আগামী 2 মাস স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানলে পরিস্থিতি ভয়ঙ্কর হবার আশঙ্কা বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ইউরোপ আমেরিকা সহ পার্শ্ববর্তী দেশ ভারতও অমিক্রনের দাপটে বিপর্যস্ত। দেশেও আবারও বাড়ছে করোনা সংক্রমণ। তবে সংক্রমণের হার দেখে বোঝা যাচ্ছে ডেল্টা সংক্রমণই বেড়েছে এখানে। যে 10 জন চিহ্নিত হয়েছে অমিক্রন নিয়ে, সেই 10 জনের বাইরে এখন পর্যন্ত চিহ্নিত হয়নি, যদিও আমাদের সার্ভিলেন্স সিস্টেম চলছে। তাতে ধরে নেওয়া যায় যে এই বাকিরা সবাই ডেল্টা ভ্যারিয়েন্ট হওয়ার সম্ভাবনা বেশি। যে যদিও আমরা সবাইকে আসলে সার্ভিলেন্সের জেনোমিক সার্ভিলেন্সের আওতায় আনার প্রয়োজন পড়ে না দেখে করা হয় না। তবে ডেল্টা বা অমিক্রন বড় বিষয় নয়, সারা বিশ্বের মতো দেশেও নতুন ভেরিয়েন্ট আসতে থাকবে। তাই আগামী 2 মাসে সংক্রমণের লাগাম টানতে না পারলে পরবর্তীতে চড়া মূল্য দিতে হবে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। আপনি অমিক্রন বলেন, তারপর কালকে যেটি আইএইচইউ বলি অথবা ডেল্টা বলি, এরকম নতুন নতুন আসতেই থাকবে। কারণ পরিস্থিতিটা আসলে আমরা যে যতভাবেই বলি প্রেডিক্ট কিন্তু করতে পারছি না। তা আলটিমেট সলিউশন কিন্তু একটাই, আমাদেরকে সুরক্ষিত রাখবার জন্য ভ্যাকসিনেট করা এবং মাস্ক ব্যবহার করা। প্রিভেনশনের জায়গায় না নিতে পারি তাহলে কিন্তু আমরা চিকিৎসা দিয়ে পারবো না। করোনার বিস্তার রোধ করতে জনসমাগম সীমিত করার প্রতি জোর দিতে হবে। তাই নির্বাচনের জন্য নতুন করে তফসিল না দেবারও আহ্বান জানানো হয়। অতি দ্রুত শেষ করে নতুন কোনো রকম তফসিল ঘোষণা বা অন্য কোনো কিছু নতুনভাবে আর করাটা ঠিক হবে না। যেগুলো হয়ে গেছে বা 2 দিনের মধ্যে হয়ে যাবে সেগুলো করে এগুলো গুটিয়ে ফেলা উচিত। স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেবার পাশাপাশি সবাইকে টিকা নেবারও পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ নেওয়া সহজ করতে কেন্দ্র পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে। কোনো এক জায়গা থেকে নিয়েছেন, এখন তারা হয়তো সেই এলাকায় থাকেন না, তাদের বুস্টার ডোজ গ্রহণের ক্ষেত্রে কিছুটা বাধার কথা বা সমস্যার কথা তারা আমাদেরকে উল্লেখ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনি যেখানে থাকেন সেখান থেকেই উনি বুস্টার ডোজটা নিতে পারবেন, কিন্তু উনি যেই কেন্দ্রে রেজিস্ট্রেশন করেছিলেন সেই কেন্দ্র থেকে যখন উনি SMS পাবেন তখনই কেবলমাত্র গেলে উনি টিকাটি পাবেন। কিন্তু এই ক্ষেত্রে এক জেলা থেকে অন্য জেলার মধ্যে এটা করা সম্ভব, কিন্তু ধরেন ঢাকার মধ্যে কেন্দ্র পরিবর্তন করা যাবে না। শিগগিরই করোনা নিয়ন্ত্রণে জনসাধারণের চলাচল সীমিত করতে নতুন বিধিনিষেধ প্রজ্ঞাপন আকারে প্রকাশ পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তো যে কোনো সময় প্রজ্ঞাপন তো যে কোনো সময় তো আজকে কালকের ভিতরেই পেয়ে যাবেন। হোটেল রেস্টুরেন্টে থাকবে, সেখানে সকলের কার্ড দেখাতে হবে এবং ভ্যাকসিনেটেড কার্ড, ডাবল ভ্যাকসিনেটেড, এবং এটার জন্য সার্কুলার আসবে। আমরা 15 দিন কেন তার আগেই যাতে সবাই ভ্যাকসিন না নিয়ে সকল আপনি ধরেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সে যদি ভ্যাকসিনেটেড থাকে সেও নিরাপদ, যাত্রীও নিরাপদ। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। ফরিদপুরে কুমার নদের তীরে হঠাৎ ফাটল, দেবে যাচ্ছে বাড়িঘর। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় কয়েকশো পরিবার। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ফার্স্টে আমরা ফাটল দেখতে পাই, পরের দিনই দেখা যায় যে আমার এই ঘর ঠর সবকিছু এইগুলি নিয়ে ভাঙ্গে চুরে আমার একবার নদী গর্ভে চলে গেছে। রাত্রিবেলা আমাদের এই ঘরটা পুরো ভেঙে গেছে। 7 দিন ধরে আমার বাচ্চাদের নিয়ে রাত জেগে বসে থাকতে হয়। চরম অসহায় এক অবস্থায় পড়েছেন কুমার নদের পাড়ের এই পরিবারগুলো। ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে নদের তীরে 1 কিলোমিটার পর্যন্ত হঠাৎ ফাটল দেখা দেয়। 1 সপ্তাহের মধ্যে দেবে যায় অন্তত 40টি বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। প্রতিদিনই ফাটল দীর্ঘ হচ্ছে। কুমার নদীর পশ্চিম পাড়ে পশ্চিমেরা হঠাৎ করে 5 ফিটের মতন ডাইবে গেছে। প্রায় 100 বাড়িঘর, 100 বাড়িঘর প্রায় 1 কিলোমিটার। কিন্তু পানি উন্নয়ন বোর্ডে বিভিন্নভাবে তাদেরকে বলা হইতেছে, কিন্তু তারা এটা দ্রুত কোনো সমাধান করতেছে না। প্রতিদিন রাতেই ভাঙতেছে। এখন দ্রুত এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে অবগত করেছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। যার কারণে আমরা নিজ উদ্যোগে এখানে টিম্বার পাইলিং করতেছি, গাবের পল্লী দিয়ে একটা ব্যবস্থা নিতেছি, কিন্তু এতেও কাজ হচ্ছে না। আতঙ্কিত মানুষ সরিয়ে নিচ্ছেন বাড়িঘর। দ্রুত পদক্ষেপের জন্য তারা তাকিয়ে আছেন পানি উন্নয়ন বোর্ডের দিকে। নদীর পাড়ে আগে হয়তো হালকা স্থাপনা ছিল, হয়তো টিনের ঘর ছিল, সেখানে হয়তো কিছু বিল্ডিং তৈরি হয়েছে। ওখানে নদীর পাড়ের যে মাটি, তার যে বেয়ারিং ক্যাপাসিটি সেটি হয়তো খুব বেশি নয়। আরেকটি বিষয় আছে, ওইখানে হয়তো একটু ওর পাশের অংশে ডোবা বা পুকুরের মতো আছে, সেখান থেকে কিছুটা সিপেজ হয়ে পানি এসে এটার ধসটা হয়তো ত্বরান্বিত করতে পারে। তো এই বিষয়গুলি বিবেচনা নিয়ে আমরা বরাদ্দের জন্য আবেদন করেছি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চট্টগ্রামের আনোয়ারার চাতুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সিংহরা কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী
মনিরুল ইসলাম, সেখানে আমরা জানতে পেরেছি নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন, সেই বিষয়টি নিয়ে তার কাছ থেকে জানবো। মনিরুল ইসলাম আমাদেরকে এই বিষয়ে কিছু জানাবেন এবং পুলিশ এই ঘটনার পর কি পদক্ষেপ নিয়েছেন সেটিও জানাবেন। কবিতা, প্রথমে জানিয়ে রাখি যে নির্বাচনী সহিংসতায় যে একজন নিহত হয়েছিল সেটি যে সে সিংহরা দত্তবাড়ির নেপাল দত্তের ছেলে, এবং বুধবার দুপুর 12:30টার দিকে এই ঘটনাটি ঘটে বলে আমাদেরকে আনোয়ার থানার ওসি উনি আমাদেরকে জানান। যে সিংহরা ইউনিয়নের যে কেন্দ্রে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে সব ভোটাররা রয়েছেন, এই কেন্দ্রেই দুপুর 12টায় কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটে। এবং যেটি বলছিলাম যে এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি যেমনটি জানিয়েছিলেন যে এখানকার আপেল সমর্থক যে মেম্বার প্রার্থী রয়েছেন যে রঘুনাথ শিকদার এবং রঘুনাথ সরকার এবং নাজিমুদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষটি হয়, এবং এই সংঘর্ষ ভোলার মধ্যে সংঘর্ষটি হয়। এবং এখানকার স্থানীয় একজন লোক আছেন, আমি একটু ওনার সাথে একটু কথা বলে দেখতে চাই। কি আপনাদের আসলে কি হয়েছিল আজকে, যদি একটু বলুন। আজকে তো আমরা তো ভোটের দিন, এরা তো সন্ত্রাসী তো মানুষজন নিয়ে আসছে, আমরা তো দেখিনি। তো আজকে আমরা এই ভোট দিয়া ওইখানে যখন গেছি, এরা তো মানুষ লোক নিয়ে প্রস্তুতি হয়ে গেছে। প্রস্তুতি হওয়ার পরে এরে নিয়ে টানিয়া ওই খালি বাড়ির সামনে ধরি মারধর করছে, ইট দিয়ে মারছে। যে আপনি শুনছিলেন কবিতা, আসলে ইট দিয়ে আঘাত করার কারণেই এই অঙ্কুরের আসলে মৃত্যুটি হয়েছে বলে স্থানীয়রা যেমনটি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা সে ধরনের তথ্য পেয়েছি, এবং এই ব্যাপারে যে মামলার যে অবস্থা সেটি আসলে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে আনোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু জানিয়েছেন। চট্টগ্রাম থেকে এই যে নিহতের এই ছিল সর্বশেষ। কবিতা, ধন্যবাদ আপনাকে মনিরুল ইসলাম। দর্শক, চট্টগ্রামের আনোয়ারা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি মনিরুল ইসলাম। নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থী এবং সমর্থকদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ ও এটিএন বাংলার ক্যামেরা পার্সন হোসেন বক্স। তিনি এখন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। আহত হোসেন বক্স জানান, সকালে পেশাগত কাজে যাওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থী আসিদ আলী, তার ছেলে শাহ আলম এবং খোকনের সন্ত্রাসী বাহিনী মাধবপুর ইউনিয়নের ঝপলারপাড় এলাকায় তার উপর হামলা করে। তাকে আসিদ আলীর বাড়িতে ধরে নিয়ে মারধর করে এবং মানিব্যাগ, ক্যামেরা এবং 2টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পুলিশ গিয়ে হোসেন বক্সকে উদ্ধার করে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর জয়দীপ পাল জানান, হোসেনের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুল হক জানান, আহত সাংবাদিকদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে প্রশাসন। এবারে হাতিলা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর। শহরের প্রাণকেন্দ্র থেকে সরে গিয়ে মেলা কেমন জমবে সেই সংশয় ছিল বাণিজ্য মেলার 26তম আসর নিয়ে। তবে কাটতে শুরু করেছে সেই শঙ্কা। সকাল থেকে তেমন লোক সমাগম না হলেও বিকেল থেকে প্রাণ পাচ্ছে মেলা প্রাঙ্গণ। পূর্বাচলে বাণিজ্য মেলার নতুন ঠিকানায় 4টি ফটকের একটি দিয়ে এগোলেই ছড়ানো আঙিনা। স্থায়ী প্রদর্শনী কেন্দ্রে ঢোকার মূল ফটকে দাঁড়ালে ডানে বামে চোখ আটকাবে 2টি বিশাল আকৃতির স্থাপনায়। আগারগাঁও থেকে বাণিজ্য মেলা পূর্বাচলের স্থায়ী ঠিকানায়। দূরত্ব বিবেচনায় যাতায়াত সুবিধার্থে তাই রাখা হয়েছে বাস সার্ভিস। কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভারের নিচ থেকে বাস ছাড়বে মেলার উদ্দেশ্যে, নামাবে ঠিক মেলার মাঠে। যাত্রাপথের বিড়ম্বনা, মেলার অধিকাংশ স্টল প্রস্তুত না হওয়ায় দর্শনার্থীদের অনেকেই যেমন অসন্তুষ্টির কথা জানান, তেমনি 1 বছর বিরতির পর মেলায় কেনাকাটার আনন্দটাও উপভোগ্য অনেকের কাছে। যাই খুলছে, যাই দেখছি ভালোই লাগছে। আমাদের দেশের সব জিনিস আমি কিনলাম, ভালো লাগছে আমার। নতুন ডিজাইন আসবে, আবার কিছু ছাড় পাবো আমরা, এই জন্য বাণিজ্য মেলায় আসা। অল্প জায়গায় অনেকগুলি দোকান ঘুরে দেখা যায়। দেশি পণ্যের পাশাপাশি বাইরের দেশ থেকে আসা পণ্যের প্রতি সবসময় আকর্ষণ থাকে বাণিজ্য মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্টলগুলোর ভিড়ই সেটা বলে দেয়। কাস্টমার যত মেলাতে আসবে ততই দেখা গেছে যে এটা মেলা জমবে, আর কাস্টমার যদি জনগণ যদি মেলাতে না আসে তাহলে তো মেলা জমবে না। আই নো গাজীপুর পিপল, ওনারা কিন্তু পকেটে 1 লাখ টাকার বান্ডিল নিয়ে ওনারা ঘোরেন কেনার জন্য, এবং ওনাদের একটা প্ল্যান থাকে সারা বছরের যে আমরা বাণিজ্য মেলায় আসব। চোখে ভালো লাগলেই কিনছে, তখন টাকাটার মানুষ দেখছে না টাকার দিকে। পরিপাটি আর সাজানো এবারের বাণিজ্য মেলায় ধুলোর বিড়ম্বনায় পড়বেন না দর্শনার্থীরা।
সব ধরনের আধুনিক সুবিধা বিবেচনায় রেখে গুছানো এবারের মেলা। করোনার দাপটে কেমন হবে সে সংশয় কাটিয়ে ভালোর জন্য আলোর পথে হাঁটার এ শুরু সামনের সময়ে আরও সহজ হবে, এমনটাই প্রত্যাশা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। ভালো লাভ হওয়ায় বগুড়ায় সিম চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। কৃষি অফিস জানায়, জেলায় এবছর ৩,০০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ সিমের আবাদ হয়েছে। বগুড়ার সব উপজেলাতেই কম বেশি সিমের চাষ হয়, তবে সদর, রাজাপুর, শেকেরকোলা, শাখারিয়া ও শাহজাহানপুর উপজেলায় সিমের আবাদ বেশি হয়। বাজারে দামও ভালো, 25 থেকে 30 টাকা কেজিতে সিম বিক্রি হচ্ছে। এরই মধ্যে খরচের কয়েক গুণ টাকা তুলে ফেলেছেন অনেক চাষি। আরও অন্তত মাস তিনেক সিমের ফলন পাবেন তারা। অন্য অনেক সবজির তুলনায় লাভ বেশি হওয়ায় প্রতি বছরই জেলার সিমের আবাদ বাড়ছে। আরও একবার বাইরের বিরতি নিয়ে ফিরছে, এরপর ফিরে এসে আরোটা থাকছে। করোনায় আবারও বিপন্ন ভারত, বিপর্যস্ত ইউরোপে আমেরিকাও। আরও একবার বিরতির পর ফিরে এসে নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে দেশের বাইরের খবর। চলতি বছরের প্রথম 4 দিনেই যুক্তরাষ্ট্রে 398 জন মানুষ খুন হয়েছেন, আহত হয়েছেন 277 জন। আগ্নেয়াস্ত্র সহজলভ্যতার দেশটিতে এসব খুন খারাপি ঘটেছে গোলাগুলিতেই। অনলাইন ভিত্তিক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ তুলে ধরেছে এই ভয়াবহ তথ্য। তারা জানায়, 2022 সালের শুরুতেই বড় ধরনের হামলা হয়েছে 9টি। প্রতিটি ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের। গত বছর দেশটিতে রেকর্ড 691 জনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রে গান ভায়োলেন্স বা বন্দুক সন্ত্রাস গুরুতর সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তথ্য অনুযায়ী 2021 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিক্রি হয়েছে 1,70,00,000 অস্ত্র, যা 2000 সালের পর সর্বোচ্চ। সরকারি তথ্য বলছে, প্রাপ্তবয়স্ক মার্কিনীদের 1/3 অর্থাৎ 8,14,00,000 মানুষের কাছে লাইসেন্স সহ অস্ত্র রয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় সংক্রমণের সংখ্যা। বিপর্যস্ত ইউরোপ আমেরিকা, প্রতিবেশী ভারত এগোচ্ছে ভয়াবহ অবস্থার দিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, টিকাদানের গতি বাড়ানোই অন্যতম উপায়। দাবানলের মতো আবারও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশেষ করে নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়েই চলছে। আক্রান্তের পাশাপাশি প্রাণহানিও বেড়েছে। ভয়াবহ অবস্থার দিকে এগোচ্ছে ভারত। 23টি রাজ্যে সংক্রমিতদের 81% ওমিক্রনে আক্রান্ত। গত 24 ঘন্টায় 59,000 মানুষ আক্রান্ত হয়েছেন। একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে 55%। গত 9 দিনে আক্রান্ত বেড়েছে 6 গুণ। তৃতীয় ঢেউ মোকাবিলায় দিল্লি ও মুম্বাইয়ে সাপ্তাহিক ছুটির দিনে কারফিউ জারি করা হয়েছে। সভা সমাবেশ নিষিদ্ধ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে রোগীর চাপ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কয়েকটি রাজ্য সরকার। রেকর্ড সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ আমেরিকা। টিকাদানে এগিয়ে থাকার পরও আমেরিকায় করোনার সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনক হারে। সোমবার 10 লাখের পর মঙ্গলবার 5.5 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। নতুন করে মারা গেছেন 1847 জন। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। If you're vaccinated and boosted, you are highly protected. করোনার নয়া ঢেউয়ে ভাসছে ইউরোপ। যুক্তরাজ্য, ফ্রান্সে সংক্রমণের গতি সবচেয়ে বেশি। এরপর রয়েছে জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, গ্রিস, হাঙ্গেরি সহ আরও কয়েকটি দেশ। জার্মানি জানিয়েছে, কিছু বিধিনিষেধের বাইরে আপাতত লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই। ইতালিতে আইসিইউতে ভর্তির সংখ্যা বেড়েছে। সংক্রমণ ঠেকাতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। বলেছেন, যারা এখনো টিকা নেননি তাদের জীবন দুর্বিষহ করে তোলা হবে। I'm highly concerned that Omicron, being more transmissible, circulating at the same time as Delta,
is leading to a tsunami of cases. এদিকে আবারও টিকা বন্টনের সমতার কথা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস। বলেছেন আগামী জুলাইয়ের মধ্যে প্রতিটি দেশের 70% মানুষকে টিকা দিতে সব দেশকে এক হয়ে কাজ করতে হবে। এটা করতে পারলে মহামারী অবসানের দিকে যেতে পারবে বিশ্ব। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজ আওয়ার শেষ করব, তবে যাবার আগে এক নজরে বন্দর স্টিল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিউজিল্যান্ডে ইতিহাস গড়ে বাংলাদেশের প্রথম জয়। কোনো ছাত্র যেন জঙ্গিবাদ সন্ত্রাসে জড়িয়ে না পড়ে, প্রধানমন্ত্রী। পঞ্চম ধাপের ইউপি নির্বাচন, মানিকগঞ্জের নারী এজেন্ট, চট্টগ্রামের সমর্থক নিহত। ওমিক্রন নয়, করোনার ডেল্টা ধরনেই দেশে সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে বছরের প্রথম 4 দিনেই খুন প্রায় 400। ক্ষমতার অপব্যবহার আর অনিয়ম, 72% কারখানা আবাসিক এলাকায়। ফরিদপুরে কুমার নদের তীরে ফাটল, বড় দুর্ঘটনার আশঙ্কা। করোনায় আবারও বিপন্ন ভারত, বিপর্যস্ত ইউরোপ আমেরিকাও। এই ছিল নিউজ আওয়ার, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 595 এই নম্বরে। ধন্যবাদ।